সিলভিয়া প্ল্যাথের এই উক্তিটি মাথায় রাখুন। মাথায় রাখবেন কারণ ভিডিওর শেষের ঘটনাটি আপনাকে ভাবাতে বাধ্য করবে কেন অ্যাটেনশন আপনার জীবনকেই ধ্বংস করে দিতে পারে। টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস, ইউটিউব শর্টস এইগুলা আপনারা সবাই চেনেন। 1 মিনিটেরও কম দৈর্ঘ্যের এই ভিডিওগুলোকে বলা হয় শর্ট ফর্ম কন্টেন্ট। আর এই শর্ট ফর্ম কন্টেন্টই আমাদের চেনা পরিচিত এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিচ্ছে। আপনার ভালো লাগুক আর নাই লাগুক, এই শর্ট ফর্ম কন্টেন্টগুলোই হবে আমাদের ফিউচার সোশ্যাল মিডিয়া। আজকের ভিডিওতে আমরা শর্ট ফর্ম কন্টেন্ট নিয়ে একটু গভীরে ডুব দিব। ব্যাখ্যা করব কিভাবে টিকটক এত বড় সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে, টিকটকের সাথে চাইনিজ সরকারের যোগসাজশের ব্যাপারটা সত্য কিনা, এবং টিকটকের মতো শর্ট ফর্ম কন্টেন্টগুলো কিভাবে আপনার বুদ্ধিমত্তা কমিয়ে আপনাকে গাধা বানিয়ে দিচ্ছে। শুরুটা হয়েছিল আজ থেকে 11 বছর আগে। 2012 সালে টুইটার ভাইন্স নামে একটা অ্যাপস রিলিজ করে। ওই যে 5-6 সেকেন্ডের ফানি ভিডিও পাওয়া যেত না, যেখানে কিছু লোক হাস্যকর কিছু করছে আর ভিডিওর কোনায় ছোট্ট একটা ভাইন্সের লোগো। ওই ভাইন্সই ছিল টিকটকের আদি পিতা। এই ভাইন্সের মাধ্যমে আমরা সকলে প্রথমবারের মতো শর্ট ফর্ম কন্টেন্টের সাথে পরিচিত হয়েছিলাম। জাস্ট বেশি কিছু না, 5 থেকে 6 সেকেন্ডের ছোট একটা ফানি ভিডিও, ব্যাস আপনি হয়ে গেলেন কন্টেন্ট ক্রিয়েটর। পুরো ইন্টারনেট দুনিয়া ভেসে গেল ভাইন্সের জোয়ারে। ইউটিউবে ঢুকলেই তখন ভাইন্সের ভিডিও ছাড়া আর কিছুই দেখতে পাওয়া দুষ্কর ছিল। বাট ভাইন্স টিকে নাই। এমন না যে এটার জনপ্রিয়তা কমে গিয়েছিল। 2017 সালে মনিটাইজ করতে না পারার কারণে টুইটার যখন ভাইন্স বন্ধ করে দেয়, তখন এর অ্যাক্টিভ ইউজার ছিল 200 মিলিয়নেরও বেশি। ভাইন্স বন্ধ হয়ে গেলেও ছোট্ট একটা ভিডিও ক্লিপ যে মানুষকে নেশাখোরের মতো স্ক্রিনের দিকে আটকে রাখতে পারে তা বুঝে গিয়েছিল একটা চাইনিজ কোম্পানি। এই কোম্পানিটির নাম হচ্ছে ByteDance। ভাইন্স বন্ধ হবার ঠিক 1 বছর আগে 2016 সালে ByteDance ভাইন্সের কনসেপ্ট কপি করে একটা অ্যাপস বানায় যার নাম দেয় ডুইয়ান। এই ডুইয়ান ছিল শুধুমাত্র চায়নার মধ্যে সীমাবদ্ধ, তাই চায়নার বাইরের দেশগুলোর জন্য তার আলাদা অ্যাপস না বানিয়ে মিউজিক্যালিকে কিনে নেয় এবং তার নাম পরিবর্তন করে দেয় টিকটক। বর্তমানে প্রতি মাসে এভারেজে 100 কোটি মানুষ টিকটক ব্যবহার করছে। এই টোটাল ডাউনলোড কাউন্ট 300 কোটি, অর্থাৎ পুরো দুনিয়ার 43% মানুষ টিকটক একবার হলেও ডাউনলোড করেছে। একজন এভারেজ ইউজার প্রতিদিন গড়ে 8 বার করে টিকটকে প্রবেশ করে এবং প্রতি মাসে এভারেজে 26 ঘন্টা টিকটকে ব্যয় করে, যা কিনা ফেসবুক এবং ইনস্টাগ্রামের চেয়েও বেশি। ধারণা করা হচ্ছে জুনের মধ্যে টিকটক $12 বিলিয়ন রেভিনিউ ঘরে তুলতে যাচ্ছে, আর এই রেভিনিউ তুলতে তাদের মাত্র 6 বছর লেগেছে, যেখানে ফেসবুকের লেগেছিল 10 বছর আর ইউটিউবের লেগেছিল 14 বছর। এখন কথা হচ্ছে কেন মানুষ এত শর্ট ফর্ম কন্টেন্টের প্রতি ঝুঁকছে। দেখেন, যত দিন যাচ্ছে তত মানুষের অ্যাটেনশন স্পান কমছে। অ্যাটেনশন স্পান মানে কি? অ্যাটেনশন স্পান হচ্ছে মনোযোগ ধরে রাখার সময়। আগে মানুষ যখন সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করত, তখন তার কাছে এক একটা খবর অনেক বড় ব্যাপার হয়ে ধরা দিত। কিন্তু এখন হচ্ছে ইনফরমেশনের যুগ। সোশ্যাল মিডিয়ার যুগে এখন প্রতি মুহূর্তে মানুষের ব্রেন এত পরিমাণ তথ্য পাচ্ছে যে সে ঠিকমতো প্রতিটা খবরকে আগের মতো গুরুত্ব দিতে পারছে না। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা আপনার কাছে সহজ হয়ে যাবে। 2019 সালে একটা রিসার্চ হয় যেখানে দেখা যায় যে 2013 সালে টুইটারে কোনো একটা ইস্যু ভাইরাল হলে সেটা টপ 10 লিস্টে থাকতো 17.5 ঘন্টা, আর 2016 সালে এই সময়টা এসে দাঁড়ায় মাত্র 11.5 ঘন্টা। তার মানে ব্যাপারটা হচ্ছে 12 ঘন্টার মধ্যে আমাদের আলাপের বিষয়বস্তুই চেঞ্জ হয়ে যায়। এবং মনে রাখবেন, এটা কিন্তু 7 বছর আগের ডাটা। অর্থাৎ অ্যাটেনশন স্পান কমে যাওয়ার কারণে মানুষ কোনো কিছুতে আগের মতো বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারছে না। এখন টিকটক বলেন আর শর্ট ফর্ম কন্টেন্ট বলেন, এদের এত বড় সফলতার পেছনে মনোযোগ ধরে রাখার ক্ষমতাকে দায়ী করলে কিন্তু ভুল করবেন। এখানে আরও বড় কাহিনী আছে। সবচেয়ে বড় কাহিনী হচ্ছে টিকটকের অ্যালগোরিদম। ইহা হলো একটি জিনিস। এই জিনিসটা ভালো করে বুঝতে হলে মানুষের সাইকোলজির একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে ভ্যালিডেশন। দেখেন, মানুষের একটা আদিম প্রবণতা হলো অ্যাটেনশন চাওয়ার প্রবণতা বা ভ্যালিডেশন চাওয়ার প্রবণতা। মানুষের যত অ্যাডিকশন আছে তার মধ্যে একটা হচ্ছে ভ্যালিডেশন চাওয়ার প্রবণতা, যেটা কিনা সবচেয়ে পুরনো। সে অন্যদের কাছ থেকে প্রতিনিয়ত ভ্যালিডেশন চায়, যেমন তোমাকে সুন্দর লাগছে, তুমি স্ট্রাগল করছো, ইত্যাদি ইত্যাদি। সমাজবদ্ধভাবে থাকতে থাকতে সাইকোলজিক্যালি তার ভেতরে এই জিনিসটা গ্রো করছে। তো অনেক মানুষ আছে যাদের সেলফ এস্টিম বা আত্মসম্মান নির্ভর করে অন্যের ভ্যালিডেশনের উপর। এই ভ্যালিডেশনের হাত ধরে আসে অ্যাটেনশন। মানুষকে যে আমরা অ্যাটেনশন সিকার বলি, এর কারণ কি? কারণ সে ভ্যালিডেশনের জন্য অ্যাটেনশন খুঁজে। এই কারণে দেখবেন মানুষ কোথাও গেলে
কোনো কিছু করলে, ভালো কোথাও খেতে গেলে তার ছবি ফেসবুকে আপলোড করে, যাতে অন্যরা দেখে লাইক, রিয়্যাক্ট, বাহবা এসব দেয়। এই লাইক, কমেন্ট, রিয়্যাক্ট এগুলোই হচ্ছে অ্যাটেনশন, এবং এই জিনিসগুলো তার সেলফ স্টিম বাড়াতে সাহায্য করে। এখন সোশ্যাল মিডিয়া হচ্ছে সেই জায়গা যেখানে অ্যাটেনশন নেওয়াটা হচ্ছে সবচেয়ে সহজ। এই জন্যই মানুষ সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করে। টিকটক এই ব্যাপারটা বুঝতে পেরেছিল এবং তারা তাদের অ্যালগোরিদমটাকে এমনভাবে সেট করেছে যে কেউ এখানে প্রচুর অ্যাটেনশন পাবে এবং সেলিব্রিটি হতে পারবে। তাই অন্য সব বিনোদনমূলক অ্যাপের চেয়ে টিকটকের অ্যালগোরিদম এই জায়গায় ব্যতিক্রম। অন্যেরা যেখানে ফলোয়ার কত সেটা দেখে, টিকটক সেখানে ভিউ টাইমের দিকে নজর দেয়। ধরেন কেউ একজন একটা টিকটক ভিডিও আপলোড করলো, টিকটক করবে কি সেটা প্রথমে 10 বা 20 জনকে দেখাবে। এই যদি 10 বা 20 জন এই ভিডিওটা পুরোটা দেখে, তাহলে অ্যালগোরিদমের মনে হবে যে এই ভিডিওটা হয়তো বেশি মানুষকে দেখানোই যায়। তখন সেটা 100-200 জনকে দেখানো শুরু করবে। ওইখানে যদি ভিডিওটা ভালো রেসপন্স করে, তবে ধীরে ধীরে 1000, তারপর 1 লাখ, পরে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দেবে। এইখানে একটা ব্যাপার খেয়াল করেন, টিকটক আপনার ভিউজকে গোনায় ধরে, আপনার ফলোয়ারকে নয়। তাই অনেক সময় দেখবেন মিলিয়ন ফলোয়ার্স ওয়ালা টিকটকারের ভিডিওতে অল্প ভিউজ, আবার নতুন করে টিকটকের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। অর্থাৎ আপনি যেমন 0 ফলোয়ার নিয়েও রাতারাতি অ্যাটেনশন পেয়ে টিকটকে সেলিব্রিটি হয়ে যেতে পারবেন, তেমনি অনেক ফলোয়ার থাকা সত্ত্বেও অ্যাটেনশনের অভাবে আপনার ভিউজ কমে যেতে শুরু করবে। তাই আপনি অ্যাটেনশন ধরে রাখার জন্য বারবার শুধু ভিডিও বানাতেই থাকবেন। এখানে ভিউজ হলো কারেন্সি। আপনাকে জাজ করা হবে ভিউজ দিয়ে, আপনাকে মাপাও হবে আপনার ভিডিওর ভিউজ দিয়ে। মোট কথা, ভিউজ নাই তো আপনিও নাই। মজার বিষয় হচ্ছে, টিকটকের দেখা দেখি ইউটিউব এখন একই রাস্তা মাপছে। তারা এখন সাবস্ক্রাইবারের চেয়ে ওয়াচ টাইম খেয়াল করে ভিডিও রিচ বাড়ায়। আপনি ভাবছেন কাহিনী এখানে শেষ? মোটেও না, আরও কাহিনী আছে। টিকটক অ্যালগোরিদমের আরেকটা দিক হচ্ছে এর ভয়ঙ্কর রকমের অপটিমাইজেশন। আপনি যখন একটা ভিডিও দেখেন, তখন অ্যালগোরিদম আপনার উপর নজরদারি করতে থাকে। আপনি কোন ভিডিও দেখতেছেন, ওই ভিডিওতে কি কি হ্যাশট্যাগ আছে, আপনি কেমন রিঅ্যাক্ট করছেন, এমনকি যে ভিডিও দেখছেন ওই ভিডিওতে কি দেখাচ্ছে, কি বলছে, তার প্রত্যেকটা শব্দ স্ক্রিপ্ট হিসেবে রেখে দেয় এবং সে অনুযায়ী আপনাকে সে রিলেটেড ভিডিও দেখাতে থাকে। আরো সহজ করে বোঝাই, ধরেন আপনি এইমাত্র একটা টিকটক অ্যাকাউন্ট খুললেন, নাম দিলেন বরিশাল্লা মনু। এখন টিকটক প্রথমে আপনাকে সবচেয়ে বেশি ভাইরাল হওয়া ভিডিওগুলো দেখাবে, তারপর বোঝার চেষ্টা করবে এই ভাইরাল ভিডিওগুলোর মধ্যে কোনগুলো আপনি বেশি সময় ধরে দেখছেন, এবং সেই অনুপাতে ঠিক এক্স্যাক্টলি ওই ধরনের ভিডিও আপনাকে দেখাতেই থাকবে। এবং আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, এই পুরো ব্যাপারটা ধরে ফেলতে তার 15 মিনিটও লাগবে না। এমনকি আপনি যে আপনার চ্যানেলের নাম বরিশাল্লা মনু রেখেছেন, সমূহ সম্ভাবনা আছে টিকটক আপনাকে বরিশাল রিলেটেড টিকটক বেশি প্রোভাইড করবে। তাহলে বুঝেন আপনি কেন দেখবেন না টিকটক। একটা সময় ছিল যখন মানুষ পত্রিকা পড়তো, তখন সে খুঁজে খুঁজে তার পছন্দের নিউজগুলো পড়তো। কারো পছন্দ ছিল খেলার পাতা, সে খেলার পাতা খুঁজতে চলে যেত। কারো পছন্দ আন্তর্জাতিক সংবাদ, সে সোজা চলে যেত ওই পাতায় যেখানে আন্তর্জাতিক সংবাদ আছে। এরপর আসলো টিভি বা ফেসবুকের যুগ, যেখানে আপনি স্ক্রল করে পছন্দের কন্টেন্টগুলো দেখতে পারেন। আর টিকটকে আপনাকে ইভেন স্ক্রলও করতে হবে না। 93% অ্যাকুরেসি সহকারে একটার পর একটা ভিডিও সে আপনাকে দেখাবে ঠিক ওইভাবেই যেরকমটা আপনি পছন্দ করেন। টিকটকে একটা ছোট্ট ক্লিপেই যে কেউ কোনো কিছুর ক্লাইম্যাক্স বা টেনশন 1 মিনিটের কম সময় ফিল করতে পারবে। স্বাভাবিকভাবেই তার কাছে একটা ফুটবল বা ক্রিকেটের পুরো ম্যাচ দেখার চেয়ে ওই ম্যাচের গোল বা 6 ওভার শর্ট ভিডিওগুলো দেখলেই হয়ে যায়। তাহলে আপনিই বলেন, শর্ট ফর্ম কন্টেন্টগুলো ভালো করবেই না বা কেন? টিকটকের সবচেয়ে কার্যকরী যে জিনিসটা, তা হলো ট্যালেন্ট নাই এমন মানুষদেরও সেলিব্রিটি বানিয়ে ফেলে। দেখেন, মানুষের ব্রেন চিন্তা করতে পছন্দ করে না। চিন্তা করা একটা কষ্টসাধ্য ও পরিশ্রমী কাজ, প্রচুর ক্যালোরি বার্ন হয় এতে। তাই সবাই চাইলেও ক্রিয়েটিভ হতে পারে না, ক্রিয়েটিভ কিছু ভাবতেও পারে না। এই জন্য যাদের মধ্যে ক্রিয়েটিভিটির ছিটাফোটাও নাই, টিকটক তাদের জন্য ট্রেন্ড অপশন রেখে দিয়েছে। এখান থেকে আপনি চাইলে পপুলার কোনো কন্টেন্ট কপি করতে পারবেন, ডুয়েট করতে পারবেন, গানে 2-1টা ঝুমকা নাচ দিয়ে কিংবা জাস্ট লিপসিং করে কন্টেন্ট বানিয়ে ফেলতে পারবেন। এভাবে আপনার মধ্যে কিছু না থাকলেও আপনি টিকটক সেলিব্রিটি হয়ে যেতে পারবেন। এতক্ষণ তো টিকটকের নামে ভালো ভালো কথা বলেছি, এবার বলবো খারাপ কথা। মনে করা হয় যে চায়না টিকটককে দিয়ে অন্য দেশের উপর গোয়েন্দাগিরি করছে। হ্যাঁ, জিনিসটা আপনার কাছে হয়তো হাস্যকর শোনাচ্ছে। 2019 সালে টিকটকের অরিজিনাল মডারেশন গাইডলাইন ফাঁস হয়ে যাবার পর দেখা যায় টিকটক চায়না রিলেটেড নেগেটিভ কন্টেন্টগুলো ব্যান করে দিত, যেমন চায়না সরকার দ্বারা উইঘুর নির্যাতন, তিয়ানইয়ানমের গণহত্যা ইত্যাদি।
এমনকি চাইনিজ সরকার নাকি টিকটককে অনুরোধও করেছিল যাতে তারা সরকারকে বাইরের দেশে প্রোপাগান্ডা ছড়াতে সাহায্য করে। যদিও টিকটক বলেছিল যে তারা এই প্রস্তাব নাচক করে দিয়েছিল, বাট আসলে কি নাচক করে দিয়েছিল কেউ জানে না। টিকটক আপনার আমার জানা যে কোনো সোশ্যাল মিডিয়ার চাইতে সবচেয়ে বেশি ব্যক্তিগত তথ্য চুরি করে তার ইউজারদের কাছ থেকে। এখন আপনি বলতে পারেন যে তথ্য চুরি করে না কে, কথা সত্য, এই কাজটা ইউটিউবও করে, বাট পার্থক্যটা হচ্ছে ইউটিউব আপনার ইনফরমেশন গুগলকে দেয় তার পারফরমেন্স আরো ভালো করার জন্য, আর টিকটক আপনার মূল্যবান ইনফরমেশন জাস্ট বেচে দেয় থার্ড পার্টির কাছে। এমনকি যখন আইফোনের iOS 14 ট্রান্সপারেন্সি আপডেট আসে তখন ধরা পড়ে যে টিকটক আপনার ক্লিপবোর্ড থেকে কপি করার টেক্সট পর্যন্ত চুরি করে। টিকটকের এমন ভয়ানক অ্যালগোরিদম থাকার পরেও এর মডারেটিং এর অবস্থা খুবই বাজে। আমেরিকার একটা ইনভেস্টিগেশন বলছে টিকটক হচ্ছে পেডোফাইল বা শিশুকামীদের জন্য একটা আদর্শ জায়গা। এর ফলাফল হিসেবে ভারত, আফগানিস্তান সহ অনেক দেশে টিকটক ব্যান করা হয়েছে। আমেরিকার টিকটকের জন্য আলাদা অ্যালগোরিদম সেট করা হয়েছে। রাশিয়াতে শুধুমাত্র রুশ কন্টেন্ট দেখানোর অনুমতি রয়েছে। এমনকি চায়নার টিকটক ভার্সন 2N এর সাথে বাকি দুনিয়ার টিকটকের সাথে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। চায়নার টিকটক অ্যালগোরিদম এমনভাবে সেট করা হয়েছে যেখানে শুধু ভালো কন্টেন্ট দেখানো হয়। টিনেজারদের আর বাচ্চারা দেখতেছে কিভাবে বিশ্ব জয় করতে হয়, দুনিয়ার বড় বড় ব্যক্তিগণ কিভাবে সফল হয়েছে, ম্যাথ ও সায়েন্স রিলেটেড টিকটক তাদেরকে খাওয়ানো হয়। আর অন্যদিকে আমরা দেখি ক্রিঞ্জ জিনিসপত্র দিয়ে ভরা জিনিসপাতি। এছাড়া প্রতিদিন খবর আসে টিকটককে ঘিরে মারামারি, খুনাখুনি, এমনকি যৌন ব্যবসার মতো বিষয়ের পেছনে টিকটকের সংযোগ থাকার খবর শোনা যায়। আর এইখানে আসে আমাদের আজকের ভিডিওর মূল টপিক। টিকটকের অ্যালগোরিদম আসলে একটা ব্ল্যাক বক্স, যেখানে আমরা জানি না কিভাবে কি হচ্ছে, তবে এইটুকু জানি এই অ্যালগোরিদম চায়নার কিশোর কিশোরীদের জীবনে বড় হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে, ঠিক একই সমান্তরাল বাইরের দুনিয়ার পোলাপানদের ডাম্ব কন্টেন্ট গিলিয়ে গর্ধব হওয়ার ট্রেনিং দিচ্ছে। হ্যাঁ, আপনি বলতে পারেন ফেসবুক, ইউটিউব এরা কোনো সাধু বাবা নয়, কিন্তু এটা অন্তত জানি যে বাংলাদেশ যে অ্যালগোরিদমে ফেসবুক ইউটিউব চলে, আমি যদি আমেরিকায় বা চায়নায় থাকতাম তাহলে আমার ফেসবুক ইউটিউব অ্যালগোরিদম একই থাকবে। কিন্তু এই গ্যারান্টি আমি পাচ্ছি না যে টিকটকের বেলায় অ্যালগোরিদম একই থাকবে। পাশাপাশি টিকটক অন্যান্য কন্টেন্ট প্ল্যাটফর্মগুলোর সর্বনাশ করছে। আপনি খেয়াল করলে দেখবেন মানুষ এখন আর বড় কন্টেন্ট দেখে না, দেখার আগ্রহ পায় না। 15 থেকে 20 সেকেন্ডের শর্টস ভিডিও দেখে দেখে মানুষের ব্রেন এখন আর বড় কন্টেন্টে মনোযোগ দিতে পারে না। এতে করে তার লার্নিং ক্যাপাবিলিটি মারাত্মক প্রভাব ফেলছে। 15 সেকেন্ডের ভিডিওর আসক্তি দীর্ঘমেয়াদে তার ব্রেনকে পচিয়ে ফেলছে। আপনি জেনে অবাক হতে পারেন যে টিকটকের একটা মোটো হচ্ছে মোটা, কালো, গরিব, অসুন্দর মানুষজনকে টিকটকে যত কম পারা যায় শো করা, কারণ এসব ভিউয়ার্স দেখতে চায় না। এই তো মাত্র কয়েক মাস আগে একজন টিকটকারকে ব্যান করা হয়েছে যা শুধুমাত্র তার গালে ব্রণের দাগ বেশি বলে। টিকটক এসব কিন্তু এমনি এমনি করে না। আপনারা অর্থাৎ ভিউয়ার্সরা এরকম দেখতে চান না বলে টিকটক এরকম করতে পারে। এই ব্যাপারটা আমাদের মধ্যেকার বিবেকবোধ, সিম্প্যাথির কমে যাওয়ার ব্যাপারটাকে তুলে ধরে। সামনের সময়টাতে কি অপেক্ষা করছে সেটা আমি জানি না, তবে ভিডিওটা শেষ করতেছি একটা উদাহরণ দিয়ে। 2019 সালে এক 19 বছর বয়সী টিনেজারকে টিকটকে লাইভে এসে আত্মহত্যা করলে টিকটক ওইটাকে তখনই রিমুভ না করে নিজেদের পিআর বাড়ানোর জন্য 4 ঘন্টা পর্যন্ত রেখে দেয়। ভিডিওর সর্বপ্রথমে সিলভিয়া প্লাথের সেই রোমান্টিক লাইনটা হয়তো বা এই ভিডিওর সাথে যায় না, তবে আপনি যদি টিকটকের সবচেয়ে বড় অ্যাটেনশন সিকার হতে চান তাহলে মরণই সম্ভবত সর্বশ্রেষ্ঠ উপায়, যার উপরে বসে টাকা বানাবে টিকটকের মতো কর্পোরেট কোম্পানিগুলো।